সো এখন আমার দাবি হচ্ছে একটাই যে আমি আমার আসলে সন্তানের পিতৃত্বের পরিচয় চাই। আমি কেন বের হইতে পারবো না? আমিও বের হব, তারপরে হচ্ছে এটার সুরাহা করতে বসবো। এবং যদি সুরাহা না করি তাহলে পরবর্তীতে ওনার তো নিযুক্ত অ্যাডভোকেট আছেনই, যারা হচ্ছে পাওয়ার ক্ষমতা ব্যবহার করতে পারবেন এবং ক্ষমতা ব্যবহার করে ওনার এই বিষয়টা পুরোটা হ্যান্ডেল করতে পারবেন এবং আমি আমার ন্যায্য অধিকার পাবো না। সো এখন আমার দাবি হচ্ছে একটাই যে আমি আমার আসলে সন্তানের পিতৃত্বের পরিচয় চাই এবং তারা যেভাবে চায় সেভাবে আসলে সম্ভব না। আমি লিখিত ডকুমেন্টের মাধ্যমে, কারণ তাদের উদ্দেশ্য একটাই, কোনো একভাবে যদি আমাকে রাজি করাতে পারে বিয়ের জন্য, বিয়ে করে ফেললে সে যদি আমার সন্তানের এবং পরবর্তীতে সে আবার ডিভোর্স দিয়ে দিবে আমাকে, এবং তাদের উদ্দেশ্য একটাই আমাকে মার্ডার করবে। এখনো পর্যন্ত বিএনপির বিভিন্ন মহলের লোকজনকে তারা প্রভোক মানে ইউজ করে আমার কাছে থ্রেট পাঠাচ্ছে যে আমাকে কোনো একভাবে আমার সন্তানকে ক্ষতি করার, আমাকে ক্ষতি করার। আমার সন্তান যদি বেঁচেও থাকে আমি যেন মরে যাই। আমি মরে গেলে আমার বাচ্চাকে তারা নিয়ে নিতে পারবে এবং নিয়ে নিতে পারলে পরবর্তীতে বাচ্চাকে বিভিন্ন কথা বুঝায় টুঝায় হলো ওই বাচ্চাকে তার অধিকার থেকে বঞ্চিত করবে না। আমার মেয়ের তো আসলে ওনার ওই গোষ্ঠীর সাথে ফাইট করার মতো ক্যাপাসিটি নাই তার। তো আমার দাবি এখন এটাই যে আমি আসলে এটার একটা সুষ্ঠু বিচার চাই, আইনগত সমাধান চাই। এবং এই যে বিভিন্ন মহল আপনারা শুনতে পারেন চাইলে, আমার কাছে এখনো এভিডেন্স আছে, তার ওয়াইফ চকরিয়া, তার ওয়াইফ শামীমা সুলতানা এবং তার বোন শামীমা সুলতানার বোন চকরিয়া, তারা দুজনে মিলে বিভিন্ন লোককে হায়ার করেছে যেন আমাকে মারার প্রপার প্ল্যান করতে পারে। মানে আগে তারা ছিল আওয়ামী লীগের লোকজন, এখন ছিল তারা বিএনপির লোকজন। আর এইগুলা নিয়ে যদি এখন আমার এই মুহূর্তে এতদিন যদি আমি ফাইট দিয়ে আসছি, এখন দরকার হলে আমি বিএনপির কেন্দ্রীয় কমিটির সাথেও যোগাযোগ করব, দরকার হলে ইউনূস সরকারের সাথেও যোগাযোগ করব এবং যত দূর সম্ভব আমি এটা নিয়ে যাব। আসলে তারা এই ধরনের পাওয়ার ইউজ করে একজন যে কারোর যখন তখন তারা, এবং এই ধরনের ধর্ষণ মামলার আসামিরা যদি হাইকোর্ট থেকে একটা জামিন পেয়ে বের হয়ে যেতে পারে, তাহলে এই ধর্ষণ মামলায় জামিন অযোগ্য এই কথাগুলো লেখার দরকার কি? আপোষযোগ্য মানে যদি তারা এভাবে করেই করে ফেলতে পারে এবং এভাবে বের হয়ে যদি মানে রীতিমতো তারা যদি জীবন নাশের হুমকি দিতে থাকে, এবং তাদের কথা হচ্ছে আমি তাদের কাছ থেকে অর্থের দাবি করছি, তিনি তো তার সমস্ত প্রপার্টি তার ওয়াইফের নামে লিখে দিয়েছেন, তাহলে তার আমার সন্তানকে তার ন্যায্য অধিকার বুঝাই দিতে সমস্যা কোথায়? আমার অধিকারটা তার বুঝাই দিতে সমস্যা কোথায়? এবং তিনি প্রমাণ করুক কাগজে কলমে। এবং আমি যে তাকে যেই কাগজগুলো পাঠিয়েছি, যে কথাগুলো বলেছি, যে স্টেটমেন্টগুলো বলেছি, প্রত্যেকটা লিখিত। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে তার সাথে সমঝোতা করার কথাও বলেছিলাম যে ঠিক আছে এখন লাগবে না, আপনি 5 বছর সময় দেন, কিন্তু আমার সন্তানকে তার সামাজিক স্বীকৃতি নিশ্চিত করুন। সবার সামনে ডিক্লারেশন দিতে হবে যে আমার মেয়ে তার সন্তান এবং তিনি যা করেছেন সেটা ভুল করেছেন। তার ওয়াইফ যে আমাকে মার্ডার প্ল্যান করেছিল সেগুলো তার ভুল হয়েছে, সেই কথাগুলো তারা স্বীকার করতে রাজি থাকে। এবং সে তখন সবার সামনে বসে কিন্তু বলেছিল যে সে আমাকে বিয়ে করতে চায়, আমার সন্তানের পরিচয় দিবে, আমার ভরণ পোষণ দিবে, আমার সন্তানের ভরণ পোষণ দিবে। কিন্তু তার ওই ঘটনা ঘটে চলে আসার পরপরই সে আমাকে নিয়ে আমরিন রাখি নানক, জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের যে সে সময় তৎকালীন যারা ছিলেন, জাহাঙ্গীর কবির নানকের মেয়ে আমরিন রাখির বাসায় নিয়ে আমাকে 13 ঘন্টা জিম্মি করে রাখে। এবং সেখানে তাদের উদ্দেশ্য একটাই ছিল, কোনোভাবে আমাকে ভয় দেখায় হোক, আমাকে মানে বকাবকি করে হোক, আমাকে কোনোভাবে ইমোশনালি হোক, যে কোনো একভাবে আইনি জটিলতার কথা বলে হলেও যেন আমি দেশের বাইরে আমার মেয়েকে নিয়ে চলে যাই কিছু টাকা পয়সা নিয়ে। আমার ডিএনএ টেস্ট করায় আনতে 8 বছর সময় লাগবে, 8 বছরে আমার মেয়ের বয়স 8 বছর হয়ে যাবে, ততদিনে সমাজ সোসাইটি কি বলবে? তখন আমি তাকে একটা কথাই বলছিলাম, আমার দেয়ালে পিঠ থেকে গেছে এবং এই সন্তানকে নিয়ে আমি আসলে দেশের বাইরে কেন, যাদের দেশে গেলেও আমার তার পিতৃত্বের পরিচয় লাগবে, এটা তো আমি কখনো অস্বীকার। এবং যেভাবে আমার এক্স হাজবেন্ড মানে মানে ক্রিমিনাল ওয়েতে সে দাবি করছে আমার সন্তানকে, সেটা আমি কখনো মেনে নিতে পারি না। এবং আমার সন্তানকে নিয়ে হেলাফেলা করার কোনো খেলার জিনিস ছিল না এবং আমি ওই মুহূর্তে মেনে নিয়েছিলাম, কারণ আমি আমার সন্তানের জীবন রক্ষা করতে চেয়েছিলাম। তার মানে এই না যে আমার সন্তানকে আমি সারা জীবন জিম্মি করে রাখবো এই দুজন মানুষের কাছে। এবং ঠিক ওই মুহূর্তে আমরিন রাখি যখন ব্যর্থ হয় আমাকে বোঝাইতে, আমি ওইখান থেকে চলে আসি, এসে মামলা করি। মামলা করার পরে সে তার ওয়াইফ ক্ষুব্ধ হয়ে আমার নামে আরেকটা মিথ্যা মামলা করে কোর্টে এবং সেখানে তারা দাবি করে যে আমি নাকি তাদের অফিসে যে মারামারি ভাঙচুর করছি, তাদের কাছ থেকে 10 লাখ 1 লাখ 1 কোটি এরকম টাকা নাকি তাদের কাছ থেকে আমি নিয়ে আসছি, যেটার কোনো সিসিটিভি ফুটেজ, যেটার কোনো এভিডেন্সিয়াল ডকুমেন্ট তারা আজও অবধি কোর্টে সাবমিট করতে পারেনি। কিন্তু আমি যে কথাগুলো বলেছি প্রত্যেকটার এভিডেন্স আমি কোর্টে সাবমিট করেছি। আমরিন রাখি আমাকে কিভাবে টর্চার করেছে, কিভাবে আমাকে সে ভার্বালি অ্যাবিউজ করেছে, কিভাবে সে আমাকে
ফোর্স করেছে আমি যেন আমার মেয়েকে নিয়ে দেশের বাইরে চলে যাই, টাকা নিয়ে এটার সলিউশন করি। এবং দেশ টিভির একজন রিপোর্টার ওদের অফিসে গিয়েছিল সেই সময়, সেই দেশ টিভির রিপোর্টারকেও কিন্তু শামীমা সুলতানা স্টেটমেন্ট দিয়েছেন ও দেশ ছেড়ে তো যাবে না, ও এখানে থাকতে চায়, ও এখানে থেকে একটা ডিল করতে চায়। এই কথাও দেশ টিভির একজন রিপোর্টারকে সে এইভাবে স্টেটমেন্ট দিয়েছে, কারণ সে এতটাই মানসিকভাবে ক্ষুব্ধ আমার উপর যে আমি কেন দেশের বাইরে চলে যাচ্ছি না টাকা পয়সা নিয়ে, কেন আমার সন্তানকে নিয়ে তার হাজবেন্ডের দাবি করছি। এবং মোকাদ্দেস হানিফও তখন তার সামনে বলল যে একজন বিবাহিত নারীকে কিভাবে বিয়ের প্রলোভন দেখায়, একজন বিবাহিত নারীর সাথে এবং প্রত্যেকটা বিবাহিত নারী বা প্রত্যেকটা ডিভোর্সি মেয়ের সাথে ওনার সখ্যতা হয়ে যায় কিভাবে, উনি এভাবে এগুলো করেন কিভাবে। এবং একজন বিবাহিত নারী নিশ্চয়ই নিজের পায়ে হেঁটে ওনার অফিসের রুমের লক খুলে ওনার রুমে যে সম্ভব না, একজন এমডির রুমে কি চাইলেই যে কেউ ঢুকে যেতে পারে, যে কেউ একজন এমডির কাছে অ্যাক্সেস পেতে পারে, যদি একজন এমডি নিজে থেকে উস্কানি না দেয়, নিজে থেকে এসে বারবার ফোর্স না করে একজন মেয়েকে। এবং এই ঘটনার পরপরই যেটা হয় যে তখন তো তারা ডিএনএ টেস্ট পর্যন্ত ম্যানিপুলেট করার চেষ্টা করছে, নানকের পাওয়ার ইউজ করে, আমরিন রাফির পাওয়ার ইউজ করে, এবং আমাকে বিভিন্ন জায়গায় স্টেপ পর্যন্ত করার চেষ্টা করেছে আমি কোথায় আছি, কোন জায়গায় যাচ্ছি। এবং একজন ডিজিএফআই এর সদস্য আছেন যাকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল আমাকে কোনো একভাবে যেন এখান থেকে অপহরণ করে আমাকে এবং আমার সন্তানকে অপহরণ করে দেশের বাইরে ইন্ডিয়াতে বর্ডার ক্রস করায় ফেলা যায় এবং সেখানে মার্ডার সম্পন্ন করে ফেলতে পারে। এবং যার হাতে দিয়েছিল ভাগ্যবশত সে এই ধরনের কোনো কাজ করতে রাজি হয়নি এবং সেই সম্পূর্ণ বিষয়টি সিকিউর করার জন্য পরবর্তীতে জুলাই আন্দোলন শুরু হয়ে গিয়েছিল। জুলাই আন্দোলনের পর সে আমার কাছে আসে, এসে পুরো বিষয়টি সে স্বীকার করে এবং এটার একটি এভিডেন্সিয়াল ফাইল সে সাবমিট করে। সো এর পরপরই আমি ক্লিয়ার হই যে শামীমা সুলতানা এবং তার বোন যে চকরিয়া, তারা এখন বিভিন্ন রাজনৈতিক প্রভাব ইউজ করে। তখন আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের পাওয়ার ইউজ করতো, আর এখন সে হচ্ছে বিএনপি পাওয়ার ইউজ করছে। আমি 5ই নভেম্বর মোকাদ্দেস হানিফের নামে ক্রোক অর্ডার জারি হয়। সে তো পলাতক ছিল ওয়ারেন্ট ইস্যু হওয়ার পর থেকে, ডিএনএ টেস্টের রেজাল্ট আসার পর থেকে। ওয়ারেন্ট ইস্যু হওয়ার পরপরই সে পলাতক এবং তাকে কোনো পুলিশ খুঁজে পাচ্ছে না। যেই থানাতেই যাই, যেই মামলার জন্য যেই জায়গায় যাই, যেই সংস্থাতেই যাই, সেই সংস্থাতেই তাদের কথা হচ্ছে আমাদের হাত পা বাঁধা, আপনার কাছে যে এভিডেন্সিয়াল ডকুমেন্টগুলো আছে এগুলো আপনি আপনার ফোন থেকে ডিলিট করে দেন, এই মুহূর্তে আমরা আপনাকে সহায়তা করতে পারছি না, আপনি কোর্টে একটা নারাজি দিয়ে দেন। কোর্টে নারাজি দিয়ে দিলে পরবর্তীতে আবার অন্য কারোর কাছে গেলে সে নিশ্চয়ই আপনার এই মামলাটা ঠিক মতো তদন্ত রিপোর্ট দিবে। তো এই এক পর্যায়ে তার কোর্ট সমস্ত এভিডেন্স দেখে ক্রোক অর্ডার পরোয়ানা করে এবং ওই ক্রোক অর্ডার দেখে মোকাদ্দেস হানিফ কোর্টে এসে সারেন্ডার করেন এবং তাকে তখন জেলে পাঠিয়ে দেওয়া হয়। এবং এরপর থেকেই তারা হাইকোর্টে বিভিন্ন বেঞ্চে জামিনের জন্য আপিল করতে থাকে। এবং একই কথা, আমার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার ছিল যেটার কোনো এভিডেন্সিয়াল ডকুমেন্ট তাদের কাছে নেই, কিন্তু আমার কাছে আছে। এবং নেওয়াজ খুরশেদ আলমের সাথে মিলেমিশে আমার কাছে 5 কোটি টাকার দাবি করে তার মানহানির কথা বলে, যেখানে নেওয়াজ খুরশেদ আলম রোমেল নিজে থেকেই সম্পূর্ণ